হ্যালো স্টুডেন্ট, লাস্ট ক্লাসে আমি রোধের শ্রেণী সমবায় লাস্টে মানে সব শেষে ওটাই পড়িয়ে শেষ করেছিলাম। শ্রেণী সমবায় সংক্রান্ত একটু দু একটা প্রবলেম বলে আমি সমান্তরাল সমবায়ে যাব। ওকে, জাস্ট আগের ক্লাসটা তোমরা একটু মনে করার চেষ্টা করো। রোধের শ্রেণী সমবায়, এটা আমি আগের ক্লাসে করেছিলাম। রোধের শ্রেণী সমবায়, অনেকগুলো রোধকে যদি আমরা এইভাবে পর 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 যোগ করি তবে যে সমবায় পাবো তাকে বলবো আমরা রোধের শ্রেণী সমবায়। ধরা যাক এইটা 1 ওম, এইটা 2 ওম, এইটা 3 ওম। ঠিক আছে, এইখানে দুটো এ এবং বি দুটো বিন্দু, এ বিন্দুর বিভব হচ্ছে 24 ভোল্ট আর বি বিন্দুর বিভব 6 ভোল্ট। বোঝা গেল? এ বিন্দুর বিভব 24 ভোল্ট আর বি বিন্দুর বিভব 6 ভোল্ট। কোনটা উচ্চ বিভব? দুটোই প্লাস ধরো, এটাও প্লাস এটাও প্লাস। তাহলে কোনটা উচ্চ বিভব? এ বিন্দুর বিভব উচ্চ, বি বিন্দুর বিভব নিম্ন। তাহলে এ থেকে বি এর অভিমুখে কারেন্ট যাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কি কারেন্ট যাবে? একই কারেন্ট যাবে। এখন যদি এই অঙ্কটা দেওয়া হয় যে 1 ওহম, 2 ওহম এবং 3 ওহম তিনটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে এবং দুই প্রান্তের বিভব যথাক্রমে +24 ভোল্ট এবং +6 ভোল্ট, তাহলে প্রতিটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে? কি করে পাবো? তুলাঙ্ক রোধ, তুলাঙ্ক রোধ 1 + 2 + 3 = 6 ওহম। বিভব পার্থক্য, বিভব পার্থক্য 24 - 6 সমান কত হলো? 18 ভোল্ট। ওমের সূত্র অনুযায়ী কারেন্ট সমান কি? আই সমান, এটা তুলাঙ্ক রোধ আর বিভব পার্থক্যে আমরা কি ধরলাম? ভি, এত ভোল্ট। আই সমান ভি বাই আর, ভি এর মান 18 এবং রোধের মান 6, তাহলে কত হলো? 3 অ্যাম্পিয়ার। অবশ্যই এসআই পদ্ধতিতে রোধ ওম, বিভব পার্থক্য ভোল্ট, তাহলে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? 3 অ্যাম্পিয়ার। এটা একটা অঙ্ক হলো। বোঝা গেল? এখন যদি বলেন শ্রেণী সমবায়ে প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে কারেন্ট সমান কিন্তু বিভব আলাদা, ধরো এই বিন্দুটা পি, এটা কিউ, এটা আর, এই বিন্দুটা এস। পাম্পটা অফ করো। তাহলে তিনটে বিভব পি কিউ। ভালো করে লক্ষ্য করো, প্রশ্ন এলো যে 1 ওহম রোধের বিভব প্রভেদ কত? 1 ওহম রোধের প্রান্তীয় বিভব প্রভেদ কত? 1 ওহম রোধে দেখো ভিপি মাইনাস ভিকিউ। অবশ্যই কারেন্ট এই দিক থেকে এই দিকে, তাহলে এটা উচ্চ বিভব, এটা নিম্ন। পি থেকে কিউ বাদ দিলাম, কিউ থেকে পি নয়। ওহমস ল অনুযায়ী আই আর, আই ইন্টু আর ওয়ান, প্রথম রোধ কত হলো? আই এর মান 3, আর ওয়ান এর মান 1, 3 ভোল্ট। প্রথম রোধটার প্রান্তীয় বিভব প্রভেদ 3 ভোল্ট। কি বোঝা গেল? দ্বিতীয় রোধটার প্রান্তীয় বিভব প্রভেদ হায়ার কে কিউ, লোয়ার কে আর, ভি কিউ মাইনাস ভি আর। এর মধ্যে দিয়ে কারেন্ট কত? একই কারেন্ট, আই আর টু, 3 × 2 = 6 ভোল্ট। ব্যাপারটা বোঝা গেল? শেষ রোধটার প্রান্তীয় বিভব প্রভেদ কত? ভি আর মাইনাস ভিএস, ওটাকে R3 ধরলাম, 3 × 3 = 9 ভোল্ট। ভালো করে লক্ষ্য করো, 9 আর 6 15 আর 3 18। আমাদের বিভব পার্থক্য কত ছিল?
24 - 6 18 ভোল্ট, এখানেও 18 ভোল্ট হলো, মিলে গেল। এটা 24, এটা যদি 0 হতো তাহলে অঙ্কটা হতো 24 - 0, মানে 24 দিয়ে অঙ্কটা হতো। এটা +24, এটা -6, তাহলে অঙ্কটা কত হতো 24, এটা -6, তাহলে বিভব পার্থক্য ভি সমান অঙ্কটা কষার সময় 24 - -6 সমান 30 ভোল্ট, এইভাবে অঙ্কটা হতো। বোঝা গেল ব্যাপারটা? এরপরে আরেকটা কোশ্চেন কি থাকতে পারে, তাহলে প্রত্যেকটা রোধের প্রান্তীয় বিভব প্রভেদ আলাদা। দেখো, যার রোধ বেশি তার প্রান্তীয় বিভব প্রভেদ বেশি, যার রোধ কম তার প্রান্তীয় বিভব প্রভেদ কম। তাহলে আমরা পেলাম কি, এটা 24 লিখেছিলাম, এটা 6 লিখেছিলাম, তাই তো? থাক এইভাবেই। পি বিন্দু বিভব কত? তারের কোনো রোধ আমরা ধরি না। তারের রোধ কত? তারের রোধ 0। তাই এ বিন্দুর বিভব আর পি বিন্দুর বিভব কি সমান? তাহলে এই বিন্দুর বিভব কত 24, আর পি আর কিউ এর বিয়োগফল কত 3। তাহলে এই বিন্দুর বিভব কত হবে? 24 থেকে 3 বাদ দাও, 21 ভোল্ট। ভালো করে বোঝা গেল? পরীক্ষায় প্রশ্ন দিল 1 ওহম রোধের পি প্রান্তের বিভব কত? তারটার যেহেতু কোনো রোধ নেই তাই এখানকার বিভব আর এখানকার বিভব কত 24 ভোল্ট, আর বিভব পার্থক্য কত পেয়েছিলাম 3, তাহলে 24 থেকে 3 বাদ দিলে 21। দেখো 24 - 21, এখানকার বিভব যদি 21 হয় এখানকার বিভব কত হবে 6, 21 থেকে 6 বাদ দিলে 15 ভোল্ট। এটাও যদি 6 হয় তাহলে এখানে তারের কোনো রোধ নেই, তাহলে এটাও 6 ভোল্ট হবে। দেখো 15 - 6 মানে 9 ভোল্ট, তাহলে এটা হলো 3 ভোল্ট, এটা হলো 6 ভোল্ট, এটা হলো 9 ভোল্ট। তাহলে আমরা যদি পরীক্ষায় যেভাবে এইভাবে কোশ্চেন থাকতে পারে, এখন 10-এর কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড হচ্ছে, কিছু কিছু নতুন টাইপের কোশ্চেন। তাহলে এ বিন্দুর বিভব, এবং আমরা প্রথমে বিভব পার্থক্য 3 ভোল্ট, 6 ভোল্ট, 9 ভোল্ট বার করে নিলাম। কি করে? এই প্রান্তের বিভব, প্রতিটা প্রান্তীয় বিভব আমরা কত বার করে নিলাম। দেখো 24 থেকে 21 বেশি, 24 কারেন্ট এই দিকে যাচ্ছে, 21 থেকে 15 আস্তে আস্তে যাচ্ছে। এই প্রান্তের বিভব আর এই প্রান্তের বিভব সমান, এটাও 6, এটাও 6, অঙ্ক কষে মিলে গেল। শ্রেণী সমবায় আগের দিন আমি কিছু অঙ্ক করিয়েছিলাম, কিছু কোশ্চেন বলেছিলাম, আজও বলি। এটা পড়ার পর আমি সমান্তরাল সমবায়ে যাব, যে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে, কি করে কারেন্ট বার করতে হচ্ছে, কিভাবে রোধটার প্রান্তীয় বিভব প্রভেদ বার করতে হচ্ছে, প্রতিটা বিন্দুর বিভব আমরা বার করলাম। অর্থাৎ বিভব আস্তে আস্তে কমতে কমতে যাচ্ছে। তাই শ্রেণী সমবায়ে যদি আমরা বাল্ব জ্বালাই তাহলে এই বাল্বটার উজ্জ্বলতা যত হবে এই বাল্বটার উজ্জ্বলতা কমে যাবে। বিভব আস্তে আস্তে ফল করতে করতে যাচ্ছে। তাহলে তারের রোধ আমরা 0 ধরে নিচ্ছি। এরপরে আমাদের আলোচনার বিষয় রোধের সমান্তরাল সমবায়। রোধের সমান্তরাল সমবায়, আমি 3টে রোধ নিলাম। এ একটা রোধ, এ একটা রোধ, এটা R1, এটা R2, এটা R3। এখানে একটা সকেট যোগ করে দিলাম, এটা লাইভ, এটা নিউট্রাল। লাইভ থেকে কারেন্ট যাবে, দেখো আই কারেন্ট গেল, কারেন্টটা ক ভাগ হবে 3 ভাগ হবে। এটা I1, এটা I2, এটা I3। অবশ্য I1 প্লাস I2 প্লাস I3 সমান কত I। কারেন্ট 3 ভাগ হলো, কিন্তু 3 ভাগ কারেন্টকে যদি আমি যোগ করি মোট কারেন্টের সঙ্গে একই হবে। উচ্চ বিভব লাইভ লাইন থেকে কারেন্ট চলে গেল 3 ভাগ হয়ে, আবার বেরিয়ে এখানে I হয়ে ঢুকলো। দেখো এই প্রান্তের বিভব আর এই প্রান্তের বিভব সমান, অর্থাৎ সমান্তরাল সমবায়ে প্রত্যেকটি রোধের বিভব পার্থক্য সমান। প্রত্যেকটি রোধের বিভব পার্থক্য
সমান, মনে রাখবে। প্রত্যেকটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ সমান, প্রতিটা রোধের প্রান্তীয় বিভব প্রভেদ সমান, কিন্তু প্রতিটা রোধের প্রবাহ মাত্রা আলাদা। ঠিক শ্রেণীর উল্টো, ওখানে বিভব প্রভেদ আলাদা ছিল, প্রবাহ মাত্রা সমান ছিল, এখানে বিভব প্রভেদ সমান, প্রবাহ মাত্রা আলাদা। বুঝতেই পারছো এই পয়েন্টটা একসঙ্গে লাগানো আছে। অর্থাৎ দুই বা তার বেশি রোধককে যদি আমি তার রোধকগুলির এক প্রান্ত একটা বিন্দুতে এবং অপর প্রান্তগুলো আরেকটা বিন্দুতে যোগ করি, তবে যে সমবায় পাওয়া যায় তাকে বলা হয় সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ে প্রবাহ মাত্রা আলাদা, প্রবাহ মাত্রা ভিন্ন। 3 নম্বর, তুলাঙ্ক রোধ। আমরা এই তিনটে রোধকে সরিয়ে দিলাম, নিচে ছবিটা দেখো, তিনটে রোধকে সরিয়ে দিয়ে একটা বড় রোধ দিলাম যার মান আর, কিন্তু আমরা লাইন ঠিক রেখেছি, যে লাইনে কারেন্ট যাচ্ছিল লাইনটা পাল্টায়নি, তার কারেন্ট আমার একই যাবে। এমনভাবে রোধটা লাগালাম, এই আর রোধটা, যাতে কারেন্টের কোনো পরিবর্তন না হয়। তবে এই রোধকে বলবো আমরা তুলাঙ্ক রোধ। কি বলবো? সমান্তরাল সমবায়ের তুলাঙ্ক রোধ। তুলাঙ্ক রোধ কি? এই তিনটি হতে পারে, চারটি হতে পারে, দুইয়ের বেশি হতে পারে, দুইয়ের বেশি 5, 10, 500, সমস্ত রোধগুলির পরিবর্তে এমন একটি রোধ রাখা হলো যাতে প্রান্তীয় বিভব প্রভেদ পরিবর্তন যদি না করা হয় এবং একই প্রবাহ মাত্রা যায়, তবে সেই রোধকে বলবো এই তিনটি রোধের তুলাঙ্ক রোধ। তুলাঙ্ক রোধ সম্পর্কটা কি? 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। শ্রেণীতে কি ছিল? শ্রেণীতে রোধ তুলাঙ্ক রোধ বার ছিল, প্লাস হচ্ছিল, দেখো আগের দিন আমি পড়েছি, শ্রেণীর ক্ষেত্রে এইটা, সমান্তরালের ক্ষেত্রে এই। অর্থাৎ সমান্তরালে তুলাঙ্ক রোধের মান হ্রাস পায়। ধরো একটা 1 ওহম, আমি কথাই বলছি, একটা 2 ওহম রোধ, একটাকে আমি এটাকে দুটো রোধ নিয়েছি, এটা কি সমবায়? এটা 2 ওহম, এটা 3 ওহম। কি সমবায়? সমান্তরাল সমবায়। তুলাঙ্ক রোধ কত হবে? 1/2 প্লাস 1/3, 5 এর 6, তাহলে আর সমান 6 এর 5, মানে 1 পূর্ণ 1 এর 5। ভালো করে লক্ষ্য করো, 1 পূর্ণ 1 এর 5, তার মানে তুলাঙ্ক রোধের মান 2 এর কম, কিন্তু আমার একটা রোধ 2, একটা 3, অর্থাৎ যেটা সবচাইতে ছোট তার চাইতেও তুলাঙ্ক রোধের মান কম। অর্থাৎ সমান্তরাল সমবায়ে তুলাঙ্ক রোধের মান যে রোধটা সবচাইতে ছোট তার চাইতেও ছোট হবে, আর শ্রেণী সমবায়ে তুলাঙ্ক রোধের মান যে রোধটা সবচাইতে বড় তার চাইতেও বড় হবে। তাহলে এইগুলো হচ্ছে সমান্তরালের বৈশিষ্ট্য। একটা রোধ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে বাকিগুলোর মধ্য দিয়ে কারেন্ট যাবে। অর্থাৎ সমান্তরাল সমবায়ে সার্কিট বন্ধ হবে না কারেন্ট, কিন্তু শ্রেণীতে একটা যদি নষ্ট হয়ে যায় বাকিগুলোর মধ্যে দিয়েও কারেন্ট যাওয়া বন্ধ হয়ে যাবে। বোঝা গেল? আমি এটা মুছে দিচ্ছি। তুলাঙ্ক রোধ হলো, অঙ্ক কষলাম আমরা কিভাবে, সবাই ধরো তিনটে রোধ আছে তুলাঙ্ক রোধ, এটা ধরো 1 ওহম, এটা 1 ওহম, এটা 2 ওহম, এটা 3 ওহম। সেই আগের মতন আমি ধরলাম এটা 24 ভোল্ট প্লাস এটা 6 ভোল্ট প্লাস। তাহলে বিভব পার্থক্য কত? তুলাঙ্ক রোধ কত? তুলাঙ্ক রোধ আর হলে সমান্তরাল সমবায়ে 1/R সমান 1/1 প্লাস 1/2 প্লাস 1/3। লসাগু হলো কত? 6, তাহলে 6 যোগ 3 যোগ 2, 11 × 6। ভালো করে লক্ষ্য করো, অনেকে উত্তর লিখে দেয় 11 × 6, কিন্তু 1/R উল্টিয়ে দিয়ে উত্তরটা আসবে। অতএব আর সমান 6/11 ওহম। এইখানে উত্তর তোমরা করে রাখো, সেই জন্য নম্বরটা ভুল হয়ে যায়, বেশিরভাগ স্টুডেন্টরা এই ভুলটা করে। দেখো এটা 1 এর চাইতে কম,
অর্থাৎ তুলাঙ্ক রোধ আমার সবচাইতে যে ছোট তার চাইতেও ছোট হয়ে গেল। ধরো এক জায়গায় আমি 100 খানা রোধ রেখেছি, 1 থেকে 1 2 3 4 5 6 করতে এতগুলো রোধ রেখেছি, 1 ওম 2 ওম ডট 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 100 ওম। কখানা রোধ আছে আমার? 100 খানা রোধ আছে। শ্রেণীতে যদি যোগ করি তাহলে 1 প্লাস 2 প্লাস শ্রেণীর সমবায়ে যোগ করলে তুলাঙ্ক রোধের মান 100 চাইতে বেশি হবে, কিন্তু সমান্তরালে যোগ করি তাহলে তুলাঙ্ক রোধের মান 1 চাইতে কম হবে। তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিল 1 ওম 2 ওম করতে করতে 100 ওম পর্যন্ত 100টি রোধকে সমান্তরালে সমবায়ে যুক্ত করা হলো, তুলাঙ্ক রোধের মান কোনটা হবে? 1 নম্বর 1 এর বেশি, বি অপশান 1 এর কম, সি 2, ডি 3। তাহলে কোনটা হবে? 1 এর কম। বোঝা গেল কোশ্চেনটা? আচ্ছা, তাহলে আমাদের সমান্তরাল সমবায়ে আমরা তুলাঙ্ক রোধের মান বার করলাম। কত কারেন্ট যাবে সমান্তরাল সমবায়ে? একইভাবে আমরা করতে পারবো। বিভব পার্থক্য কত? বিভব পার্থক্যকে ভি ধরলাম, ভি সমান 24 বিয়োগ 6 সমান কত? 18 ভোল্ট। ওম সূত্র অনুযায়ী I ইকুয়াল টু ভি বাই আর, ভি এর মান 18 আর আর এর মান 6/11। উল্টিয়ে গেলে কি হয়? 8 গুণিত 11/6 কাটাকাটি করে 33 অ্যাম্পিয়ার। কারেন্টের বিজ্ঞানের পরীক্ষায় অঙ্কের কোশ্চেনের উত্তরে একক দিতেই হবে, 33 বলে ফাঁকা রেখে দিলে হবে না। তাহলে মোট কারেন্ট কত? এই কারেন্টটা আই সমান কত? 33 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, কিন্তু 33টা 3 ভাগ হচ্ছে, কার মধ্যে কত যাচ্ছে আমরা এবার জানবো। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, নিশ্চয় বুঝতে পেরেছো। আমি এটাকে মুছে দিলাম, তুলাঙ্ক রোধের মানটা। সমান্তরাল সমবায়, এবার কথা হলো দেখো এই তারের রোধ নেই, তাহলে এই প্রান্তের বিভব কত? 24, এ প্রান্তের বিভব কত? 6। আমরা জেনে গেলাম। এই বিন্দু মানে ধরো এটা এ, এইটা বি, তাহলে এ বিন্দুর বিভব 24 ভোল্ট, অর্থাৎ প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য কত? 24 ভোল্ট। প্রথম রোধটার বিভব পার্থক্য কত? 24 ভোল্ট। কারেন্ট কত? I1। আমরা ওম সূত্র অনুযায়ী কি জানি? I সমান ভি বাই আর। প্রত্যেকটার এর বিভব পার্থক্য 24 মাইনাস 6 মানে কত? 24 মাইনাস 6 বাই R1 এর মান কত? 1 সমান 18 অ্যাম্পিয়ার। ঠিক একইভাবে I2 এর মান কত? I2 সমান প্রত্যেকটা বিভব সমান ভি বাই R2, ভি মানে সেই 18/2 সমান 9 অ্যাম্পিয়ার। I3 সমান কত? ভি বাই R3, আগেই বলেছি প্রত্যেকটার বিভব দেখো, এটাও 24, এটা 6, তাহলে বিভব পার্থক্য 18/1 সমান 3 সমান 6 অ্যাম্পিয়ার। ভালো করে লক্ষ্য করো, 3 থেকে যোগ করো, দেখো 33 হবে। 6 আর 9 15 আর 18 33। 18 প্লাস 9 প্লাস 6, 18 আর 9 15 33, 33 অ্যাম্পিয়ার। তাহলে পরীক্ষার সময় যেভাবেই দেখ, সমান্তরাল সমবায় থেকে আমরা প্রশ্ন এবং উত্তর পাবো। ক্লিয়ার? আমার নেক্সট আইটেম যেটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ কোষ। তড়িৎ কোষ আলোচনা করার আগে আমি একটু শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে মিশিয়ে দিয়ে কিছু অঙ্ক একটু দেখাচ্ছি, এরকম পরীক্ষায় থাকতে পারে। দেখ, ধরো এইরকম একটা ছবি দিয়ে দিল, 2 ওম, এটা কি সমবায় আছে? চোখ বন্ধ করে বলা যাবে, পরপর যোগ আছে, এটা সমান্তরাল সমবায়। এটা 5 ওম দিল, এই দুটো শ্রেণীতে, আর এই দুটোর সঙ্গে এটা কত? সমান্তরাল। এখানে একটা রোধ যোগ করে দিয়েছি।
এটা এ বিন্দু, এটা বি বিন্দু। পরীক্ষায় বলল এরকম ছবি দিয়ে এ ও বি বিন্দুর মধ্যে তুলাঙ্ক রোধ নির্ণয় করো। আমি কিভাবে করছি ভালো করে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। ছবি থেকে দেখতে পাচ্ছি এইটার এইটা শ্রেণীতে আছে, তার সঙ্গে এটা সমান্তরাল। প্রথমে এইটার কথা ভাবো, 2 আর 3 শ্রেণীতে থাকলে তুলাঙ্ক রোধ কত হবে? এই ছবিটাকে আমি পাল্টাচ্ছি, এটাকে 4 রেখে দিলাম। এটা 2 আর 3 কি হলো? 2 আর 3 5, নিচেরটা তো 5 বলা আছে। ছবিটা একটু পাল্টিয়ে গেল, দেখো 2 আর 3। এবার এই 5 আর এই 5 কিসে আছে? সমান্তরাল। এদিকে তাকাবো না, এই 5 আর এই 5 সমান্তরাল। এই 5 আর এই 5 কত হবে তুলাঙ্ক রোধ? এই রোধটা এবং এই রোধটার তুলাঙ্ক রোধ যদি আর হয়, কি লিখব? 5 ওহম ও 5 ওহমের 5 ওহম এবং 5 ওহমের তুলাঙ্ক রোধ আর হলে 1/r সমান 1/5 প্লাস 1/5। আর এর মান কত হবে? 5/2 সমান 2.5 ওহম। তাহলে দেখো এই 5 আর এই 5 মিলে হলো 2.5। তাহলে ছবিটাকে আরেকটু পাল্টাই, এটা কত? 4 ওহম। এই দুটো মিলে কত এলো? 2.5 ওহম। আমার এই বিন্দুটা বি, এই বিন্দুটা এ। তারের কোনো রোধ নেই, এটা ধরেই নিচ্ছি আমরা, তারের কোনো রোধ নেই। এবার এই দুটো কি সমবায়ের শ্রেণী? তাহলে ফাইনাল উত্তর তুলাঙ্ক রোধ আমার এ আর বি এর মধ্যে তুলাঙ্ক রোধ কত হচ্ছে? 4 প্লাস 2.5 সমান 6.5 ওহম। ব্যাপারটা বোঝা গেল? এই ধরনের কোশ্চেন পরীক্ষায় থাকলে তোমরা এইভাবে করবে। প্রথমে এই দিক থেকে ছোট করতে করতে আসছি, চোখে দেখে বুঝতে হবে কোনটা শ্রেণী এবং কোনটা সমান্তরাল। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, আমি এটা মুছে দিলাম। তোমরা একটা প্রবলেম আমি বোর্ডে দিয়ে রাখছি, তোমরা বাড়িতে চেষ্টা করো। তোমরা বাড়িতে এ এবং বি, এই ছবিটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এ ও বি এর মধ্যে তুলাঙ্ক রোধ নির্ণয় করো। ক্লিয়ার? আমি একটু এনএস দিই। 2 আর 3 সমান্তরাল, এই দুইটোকে সমান্তরাল করে নেবে, আগে বার করে নেবে। 4 এই দুটো মিলে এটা শ্রেণী, শ্রেণীতে আবার বার করে নেবে, ওইটার সঙ্গে এইটা আবার সমান্তরাল হবে। এ এবং বি বিন্দুর মধ্যে তুলাঙ্ক রোধ তোমরা নির্ণয় করবে। এবার আলোচনা করব আমরা তড়িৎ কোষ এবং অভ্যন্তরীণ রোধ। তাহলে এই কোশ্চেনটা বাড়ির জন্য তোমাদের হোমওয়ার্ক থাকলো। নেক্সট আলোচনা তড়িৎ কোষ, সেল এবং অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট। ইলেকট্রিক সেল
অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্ট। ক্লিয়ার? হোমওয়ার্কটাকে আমি মুছে দিলাম। তোমরা বাজার থেকে বিভিন্ন ধরনের ড্রাই সেল কেনো, আমরা জানি। সেই ড্রাই সেলগুলো বিভিন্ন কোম্পানির আছে। আমি একটা ড্রাই সেল আঁকছি, 1.5 ভোল্টের একটা ড্রাই সেল এঁকে দিলাম। এই দিকটা প্লাস, এই দিকটা মাইনাস, বডিতে 1.5 ভোল্ট। এটা এই কোষের তড়িৎচালক বল, যাকে ই দিয়ে প্রকাশ করি। তড়িৎচালক বল এবং বিভব পার্থক্য এই ক্লাসটা তোমাদের আলোচনা হয়েছে আগে একটা ক্লাসে, তোমরা প্রথম দিকে পেয়েছো। ই সমান 1.5, এটা হচ্ছে ড্রাই সেল। এই কোষগুলো, এটাকে বলা হয় প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল। কি বললাম? প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল। এই কোষের বৈশিষ্ট্য কি? এগুলো একবার যদি নষ্ট হয়ে যায় তাহলে একে আর রিচার্জ করা যায় না। বোঝা গেল? যে কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, এখানে কোন শক্তি? ভেতরে জিঙ্ক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে। জিঙ্ক এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া হচ্ছে, হওয়ার পর যে রাসায়নিক শক্তি ব্যয় হচ্ছে, সেই রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ যে কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যে কোষকে আর পুনর্ব্যবহার করা যায় না, তাকে বলা হচ্ছে প্রাথমিক কোষ। আর আরেকটা সেল আছে যাকে বলা হয় স্টোরেজ সেল বা গৌণ কোষ বা সেকেন্ডারি সেল। সেকেন্ডারি সেল যাকে বলা হয় গৌণ কোষ। আরেকটা বলা হয় একে স্টোরেজ, এর আরেক নাম স্টোরেজ সেল। তোমরা বাড়িতে যাদের ইনভার্টার আছে তারা জানো লোডশেডিং হয়ে গেলে এমার্জেন্সি ইনভার্টার চালু থাকে, ওখানেও একটা ব্যাটারি আছে, সেল আছে। ওই ব্যাটারিটাকে বলা হয় স্টোরেজ সেল বা সেকেন্ডারি সেল। ওই সেলে কি? ওই সেল রিচার্জ করি আমরা, কারেন্ট নেই, আমরা বলি চার্জ করে নিয়ে এসো, চার্জিংয়ে বসাই, আবার চার্জিং ডিসচার্জিং। তাহলে এই কোষে কি হয়? সেকেন্ডারি সেলে যে কোষে অবশ্যই ওখানেও রাসায়নিক বিক্রিয়া হয়, কারণ সীসা, লেড এবং সালফুরিক অ্যাসিড থাকে, তাদের বিক্রিয়া করে যে রাসায়নিক শক্তি ব্যয় হয় সেটা তড়িৎ শক্তি রূপে জমা হয়। তাহলে স্টোরেজ সেলে মানে স্টোর করে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপে জমা হলো, স্টোর হলো, সেই তড়িৎ শক্তি প্রয়োজন মতো আমরা আবার কাজে লাগাবো। তাহলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপে স্টোর হয়েছে, রাসায়নিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি পাচ্ছি, কিন্তু স্টোর হচ্ছে। এই কোষে আবার কি হচ্ছে? রিচার্জ করা যাচ্ছে, পুনর্ব্যবহার করা যাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ডারি সেল। একটু বলি, প্রাইমারি সেল এবং সেকেন্ডারি সেল, এই কোষ কনস্ট্যান্ট কারেন্ট দিতে পারে, ততটা কনস্ট্যান্ট কারেন্ট দিতে পারে না, মানে স্থির মানের কারেন্ট দিতে পারে। এই কোষের আমি অভ্যন্তরীণ রোধ আলোচনা করব। প্রাথমিক কোষের অভ্যন্তরীণ রোধ বেশি, গৌণ কোষের অভ্যন্তরীণ রোধ কম। এটা হচ্ছে রিচার্জেবল, এটা রিচার্জেবল নয়, পুনর্ব্যবহারযোগ্য, এটা পুনর্ব্যবহার করা যাবে না। এখানেও কিন্তু রাসায়নিক শক্তি, প্রথমে আমি কারেন্ট পাঠাবো, তড়িৎ শক্তি, কারেন্ট পাঠিয়ে চার্জিং, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এখানে কি? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি, তারপরে আবার তড়িৎ শক্তি। তাহলে এই কোষে তড়িৎ শক্তি, কারেন্ট পাঠিয়ে আমি কোষের মধ্যে বিক্রিয়া ঘটাচ্ছি, ঘটিয়ে রাসায়নিক শক্তি জমা থাকছে, সেই রাসায়নিক শক্তি আবার জমা থেকে কি হচ্ছে? তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি আবার তড়িৎ শক্তি। কিন্তু এইখানে হচ্ছে তড়িৎ শক্তি সরাসরি, রাসায়নিক শক্তি সরাসরি, এই কোষটাই রাসায়নিক, কেমিক্যাল এনার্জি কনভার্টেড ইনটু তড়িৎ শক্তি। ব্যাপারটা বোঝা গেল দুটো কোষের মধ্যে? তাহলে এখানে শর্ট কোশ্চেন থাকতে পারে প্রাইমারি সেল এবং সেকেন্ডারি সেল। তাহলে সেলের ব্যাপারে এর চাইতে বেশি কোশ্চেন তোমাদের আসবে না। আমরা একটা সেল আঁকার চেষ্টা করছি। দেখো, এই একটা স্টোরেজ সেল আঁকলাম, একটা সিম্পল ভোল্টিক সেল, একটা বেকোলাইট বা কাঁচের পাত্র বা প্লাস্টিকের পাত্র, এখানে কি আছে? সালফুরিক অ্যাসিড থাকতে পারে, অ্যামোনিয়াম ক্লোরাইড থাকতে পারে, এর মধ্যে দুখানা পাত, একটা দস্তার পাত, একটা 10 তার পাত, একটা 1 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 তার পাত, একটা
এটা ধরো কপার পাত, তামা, আর একটা কি নিলাম জেরডেন, দস্তা। এটা তামা এবং দস্তা। এটা হচ্ছে সিম্পল ভোল্টিক সেল, সরল ভোল্টীয় কোষ। সিম্পল ভোল্টিক সেল। তাহলে দস্তা আর তড়িৎ বিশ্লেষণ, তাহলে দুটো পাত, এটাকে বলছে তড়িৎদ্বার। এটা প্লাস তড়িৎদ্বার, এটা মাইনাস তড়িৎদ্বার। এখানে কোষের মধ্যে কি থাকে? সালফুরিক অ্যাসিড, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কি পদার্থ? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ইলেকট্রোলাইট। অ্যামোনিয়াম ক্লোরাইড থাকতে পারে, সালফুরিক অ্যাসিড থাকতে পারে, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এই হচ্ছে। এইবার যদি আমরা এইখানে একটা বাল্ব লাগিয়ে দিই, এই বাল্ব লাগালাম, সঙ্গে সঙ্গে কারেন্ট যাবে, বাল্বটা জ্বলবে। কারেন্ট কোন দিক যাবে? পজিটিভ তড়িৎদ্বার থেকে নেগেটিভ তড়িৎদ্বার। আর কোষের ভেতরে কোন দিক দিয়ে যাবে? কোষের ভেতরে তরলের মধ্যে দেখো নেগেটিভ টু পজিটিভ, তার মানে কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে ঢুকছে। তাহলে তড়িৎ কোষের বাইরে বহির্বর্তন, এটা বহির্বর্তন, এটা অন্তর, এটা এক্সটার্নাল সার্কিট, এটা ইন্টারনাল সার্কিট। বহির্বর্তনীতে কারেন্ট ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে যায়, কিন্তু অন্তর্বর্তনীতে কোষের তরলের মধ্যে দিয়ে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে যায়। আমরা জানি যখনই কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট যায় তখনই একটা রোধের সৃষ্টি হয়, বাধা। এই যখন রোধ, ধরো এই বাল্বের রোধ হচ্ছে আর, তাহলে এখানকার রোধ আর, এই রোধ এই কারেন্টকে বাধা দেবে। এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, সেখানেও একটু বাধা পাবে অল্প পরিমাণ, তাকে ছোট হাতের আর দিয়ে প্রকাশ করলাম। এই আরটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। কি বললাম? আর সমান ইন্টারনাল রেজিস্ট্যান্স, বা বাংলায় বলা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। আর এই বাইরের আরটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এক্সটার্নাল মানে বহির্বর্তনীয় রোধ, এক্সটার্নাল রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে রোধ। তাহলে অভ্যন্তরীণ রোধ কাকে বলে? কোষের অভ্যন্তরে তড়িৎ প্রবাহ ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে যাওয়ার সময় কোষের তরল অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ওই প্রবাহের বিরুদ্ধে যে বাধার সৃষ্টি করে তাকে বলা হয় ওই কোষের অভ্যন্তরীণ রোধ। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অভ্যন্তরীণ রোধ কাকে বলে? কোন কোষের অভ্যন্তরীণ রোধ কম? প্রাথমিক কোষের অভ্যন্তরীণ রোধ বেশি, সেকেন্ডারি বা গৌণ কোষ বা স্টোরেজ সেলের অভ্যন্তরীণ রোধ কম। একটা শর্ট কোশ্চেন। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এই অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ছোট হাতের আর, কোন কোন বিষয় অভ্যন্তরীণ রোধ? নাম্বার 1, এই তড়িৎদ্বার দুটো কতটা ডোবানো আছে। যদি আর একটু বেশি ডুবি দিই অভ্যন্তরীণ রোধ কমবে, অর্থাৎ নিমজ্জিত অংশের ক্ষেত্রফল। কি বললাম? নিমজ্জিত অংশের ক্ষেত্রফল কার? তড়িৎদ্বার দুটো। অবশ্যই এইটুকু লিখলে হবে না, তড়িৎদ্বার দ্বয়ের নিমজ্জিত অংশের ক্ষেত্রফল। ক্ষেত্রফল যত বাড়বে, যত বেশি ডোবাবো রোধ তত কমবে। অবশ্যই অভ্যন্তরীণ রোধ, যত কম ক্ষেত্রফল রোধ তত বেড়ে যাবে। 2 নম্বর দূরত্ব। কাদের মধ্যে দূরত্ব? তড়িৎদ্বার দুটো যত দূরে থাকবে তত অভ্যন্তরীণ রোধ বাড়বে, যত কাছে আসবে অভ্যন্তরীণ রোধ কমে যাবে। 3 নম্বর, এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছি, পদার্থের প্রকৃতি। এই পদার্থের পরিবাহিতা যত বেশি হবে রোধ তত কম হবে, পদার্থের প্রকৃতি। 4 নম্বর হচ্ছে তাপমাত্রা, খুব গৌণ যদিও। আমরা যদি এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তাপমাত্রা বাড়িয়ে দিই অভ্যন্তরীণ রোধ হ্রাস পাবে। তাহলে এই 4টে বিষয়ের উপর অভ্যন্তরীণ রোধ নির্ভর করে। পরীক্ষায় প্রশ্ন দিল অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তোমরা পরপর বলবে। নিমজ্জিত অংশের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে? নিমজ্জিত অংশের ক্ষেত্রফল বাড়লে রোধ কমবে, দূরত্ব যদি বাড়ে রোধ বাড়বে, দূরত্ব কমলে রোধ কমবে। পদার্থের প্রকৃতি, যে পদার্থ নিয়েছি তড়িৎ বিশ্লেষ্য তার যদি পরিবাহিতা বেশি হয় তাহলে রোধ কম হবে, পরিবাহিতা যদি কম হয় তাহলে রোধ বেশি হবে। তাপমাত্রা বাড়ালে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রোধ কমে যাবে, অভ্যন্তরীণ রোধ। ক্লিয়ার? তাহলে আমরা
অভ্যন্তরীণ রোধকে ছোট হাতের আর দিয়ে প্রকাশ করব, আর এক্সটার্নাল লোড বা বহির্বর্তনী রোধকে আমরা বড় হাতের আর দিয়ে প্রকাশ করব। তাহলে তড়িৎ কোষের আমরা ব্যাপারটা জানতে পারলাম। এইবার দেখো, আমি এটার সিম্বলিক ছবি আঁকছি। একটা কোষকে আমরা কিভাবে দিই, এই হচ্ছে কোষ, এইটা তড়িৎ কোষ, এই ছবিটা, এইটা সিম্বল, এই দিকে বড় একটা দাগ প্লাস, ছোট দাগটা মাইনাস, আর ছোট হাতের আরটা কি অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ তড়িৎ কোষের সঙ্গে কোন সমবায়ে থাকে, শ্রেণী সমবায়ে। অভ্যন্তরীণ রোধ তড়িৎ কোষের সঙ্গে কোন সমবায়ে যুক্ত থাকে, অবশ্যই শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। ক্লিয়ার? এইবার দেখো, এই ছবিটাকেই আমি এঁকে দিয়েছি, দেখো আর আর এই কোষের তড়িৎচালক বল ই, এইটা কি বহির্বর্তনী রোধ। ব্যাপারটা বোঝা গেল? কোষের অভ্যন্তরীণ রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, ধরে না হয় এইটা হচ্ছে পুরোটাই কোষ, আমি পুরো ঘিরে দিচ্ছি। অভ্যন্তরীণ রোধকে চোখে দেখা যায় না, এইটা হচ্ছে তড়িৎ কোষ, এইটাই হচ্ছে আমার কোষ। বোঝা গেল? আর এইখান থেকে তার যোগ করে দিয়েছি। বোঝা গেল? এবার কারেন্ট কোন দিক থেকে বার হয়, প্লাস থেকে। কোথায় ঢোকে, আই। এখানে মোট রোধ কত, দেখো শ্রেণী সমবায়ে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে। এই আর আর ছোট হাতের আর এর মধ্যে একই কারেন্ট যাচ্ছে না আলাদা কারেন্ট, একই কারেন্ট। তাহলে এই বড় হাতের আর এবং ছোট হাতের আর এর মধ্যে শ্রেণী সমবায়, অর্থাৎ বর্তনীর মোট রোধ বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। বোঝা গেল? শ্রেণী কি করে বুঝছি, এই কারেন্ট আর এর মধ্যে দিয়ে যাচ্ছে, যে কারেন্ট বড় হাতের আর দিয়ে যাচ্ছে সেই কারেন্ট দেখো ছোট হাতের আর দিয়ে যাচ্ছে, প্লাস থেকে বার হয়ে। দুটো রোধের মধ্যে দিয়ে যদি একই কারেন্ট যায় তাহলে তারা শ্রেণী সমবায়, আর আলাদা কারেন্ট গেলে সমান্তরাল সমবায়। বর্তনীর মোট রোধ, তাহলে ওহম সূত্র অনুযায়ী কি, প্রবাহ মাত্রা আই সমান বিভব প্রভেদ বা তড়িৎচালক বল ই বাই আর প্লাস আর। বোঝা গেল? ই সমান কি, কোষের তড়িৎচালক বল, কোষের তড়িৎ চালক বল যাকে বলা হয় ইএমএফ। ড্রাই সেলের তড়িৎচালক বল কত, 1.5 ভোল্ট। ভোল্টিক সেলের তড়িৎচালক বল কত, 1.08 ভোল্ট। সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট। মানে কি, 1.5 ভোল্ট কথার অর্থ হচ্ছে 1 কুলম আধানকে কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে নিয়ে যেতে কৃতকার্য কোষটি করবে 1.5 জুল। কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট কথার অর্থ কি, অর্থাৎ ওই কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম আধান নিয়ে যেতে কোষটি 1.5 জুল কার্য করবে। বোঝা গেল? তড়িৎচালক বল আমরা বাজার থেকে কিনে আনি ড্রাই সেল, তার গায়ে 1.5 লেখা থাকে, ওটা তড়িৎচালক বল। ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এবার পরের আলোচনায় যাচ্ছি এই অংশেরই। তাহলে এটা হচ্ছে কোষ। এইখানে আমি একটি ভোল্ট মিটার, দেখো আমি কোষের দুই মাথায় একটা ভোল্ট মিটার লাগাবো। আমি এটাকে মুছে দিই দাগটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। কোষের এইখানে একটা ভোল্ট মিটার লাগিয়ে দিলাম। কোষের দুই মাথায়, মানে এই মাথায় এবং এই মাথায় একটা ভোল্ট মিটার লাগিয়ে দিয়েছি। আচ্ছা, ভোল্ট মিটারটা এখানে লাগাতেও পারি, একই ব্যাপার। এই একটা ভোল্ট মিটার, এই দিকটা কি ভোল্ট মিটারের প্লাস, এই দিকটা আমি আগেই বলেছিলাম ভোল্ট মিটার দিয়ে কি মাপি, কোন রোধের প্রান্তীয় বিভব প্রভেদ, কোষের বিভব প্রভেদ মাপবো। এই ভোল্ট মিটারে যে রিডিংটা দেবে, দেখা যাবে যেই যোগ করবো, ধরো এর মান 1.5 ভোল্ট, ভোল্ট মিটারে রিডিং দেখাবে 1.3 ভোল্ট। বোঝা গেল ব্যাপারটা? তার মানে 0.2 ভোল্ট আমার নষ্ট হয়েছে। নষ্ট ভোল্ট কত, 0.2 ভোল্ট। এটাকে বলা হয়েছে লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট। কেন, এই 1.3 ভোল্ট আমার এই রোধের মধ্যে দিয়ে, বাইরের এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাতে
এইটা ব্যয় হয়, কিন্তু অভ্যন্তরীণ রোধের জন্য নষ্ট হয় কত? 0.2। অভ্যন্তরীণ রোধ যদি না থাকতো তাহলে আমার 0.2টা নষ্ট হতো না। ঠিক আছে, এইটা হচ্ছে লস্ট ভোল্ট। একটু বলি অঙ্ক বসে ব্যাপারটাকে বলি। আমরা 1.3 জানি না, 1.5ও জানি না। একটি তড়িৎ কোষ যুক্ত আছে যার তড়িৎচালক বল ই এবং বিভব প্রভেদ কত? ভি। এখন এইখান থেকে দেখো কত কারেন্ট যাচ্ছে? আই। আই সমান একটু আগে দেখলাম ই বাই আর প্লাস আর, বা ই সমান আই আর কোনাকুনি গুণ করলাম, বা ই সমান এই আই আর মানে কি? আই গুণিত আর, এই দুই প্রান্তের বিভব কত? এটা এ আর এটা যদি বি হয়, ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আই আর। এই রিডিংটা কে দেবে? ভোল্ট মিটার। এটা কোষের প্রান্তীয় ভি প্লাস আই আর, এখানে ভি সমান কি? ক্যাপিটাল আই আর। তাহলে এইখান থেকে ই মাইনাস ভি ইকুয়াল টু আই আর। এই ই মাইনাস ভি কে বলা হয় লস্ট ভোল্ট বা বিভব, নষ্ট ভোল্ট বা অভ্যন্তরীণ বিভব পতন। অভ্যন্তরীণ বিভব পতন বা ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপ। অভ্যন্তরীণ বা লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট। তাই নষ্ট ভোল্ট সমান কি? নষ্ট ভোল্ট সমান প্রবাহ মাত্রা গুণিত অভ্যন্তরীণ রোধ। এই কোয়েশ্চনটা ভালো করে মনে রাখবে কিভাবে করলাম। যদি বলা হয় পরীক্ষায় কোষের নষ্ট ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক কি? নষ্ট ভোল্ট সমান প্রবাহ মাত্রা গুণিত অভ্যন্তরীণ রোধ। এটা হচ্ছে নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট। তোমরা এই ছবিটা আঁকবে, এঁকে বলবে ই তড়িৎচালক বল এবং ভি বিভব প্রভেদ বিশিষ্ট একটি তড়িৎ কোষের কে আর রোধের সঙ্গে যুক্ত করা হয়েছে, যেখানে ভি কোষের প্রান্তীয় বিভব প্রভেদ। এখন ওম সূত্র অনুযায়ী আই সমান ই বাই আর। ই এটা করলে ই মাইনাস ভি, একেই বলা হচ্ছে নষ্ট ভোল্ট। অর্থাৎ এই ই মাইনাস ভি পরিমাণ বিভব কোষের অভ্যন্তরের তরলের বিরুদ্ধে প্রবাহ মাত্রা পাঠাতে খরচ হয়, যেটা আমার বহির্বর্তনীতে কোনো কাজে লাগে না, তাই একে নষ্ট ভোল্ট বলা হয়। ব্যাপারটা বোঝা গেল? ভালো করে দেখো, ই হচ্ছে তড়িৎচালক বল মানে ইএমএফ, আর ভি হচ্ছে বিভব প্রভেদ মানে পোটেনশিয়াল ডিফারেন্স। এই ইকুয়েশন থেকে দেখো ই ইজ গ্রেটার দ্যান ভি, মানে ই মাইনাস ভি আই আর। ই মাইনাস এইখান থেকে এটা বিয়োগ করে যে মানটা পাচ্ছি এটা তো শূন্যের চাইতে, আই আর তো নেগেটিভ নয়, তাহলে এই সমীকরণ থেকে আমরা পাচ্ছি ই ইজ গ্রেটার দ্যান ভি, অর্থাৎ কোষের তড়িৎচালক বল বিভব প্রভেদের চাইতে বেশি। পরীক্ষায় প্রশ্ন দিল 3 নম্বরে, একটা দেখাও যে কোষের তড়িৎচালক বল আর বিভব প্রভেদের চাইতে বেশি হবে। তাহলে এই কোয়েশ্চেনটা করে ই মাইনাস ভি আই আর ই ইজ গ্রেটার দ্যান ভি। বললো নষ্ট ভোল্ট দেখাও প্রমাত্রা গুণিত ভোল্ট, এটাও করতে পারলেন। তাহলে এই ইকুয়েশনটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আমরা এটাকে মুছে দিলাম। ভালো করে লক্ষ্য করো, ই মাইনাস ভি সমান আই আর যদি আই সমান 0 হয়। আই কি করে 0 হবে? আই এই কোষের মধ্যে দিয়ে কারেন্টটা তো কোষের মধ্যে আছে, আই যদি 0 হয় কি করে হবে? আমি এইখানে তারটা কেটে দিলাম, দেখো তো এবার কি হবে? কারেন্ট আর কোষের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, তাহলে কোষের মধ্যে কারেন্ট কত? 0। তাহলে 0 হলে কি হবে? ই সমান ভি। কখন তাহলে কোষের তড়িৎচালক বল এবং বিভব পার্থক্য সমান হয়? যদি কোষটা খোলা অবস্থায় থাকে। বাজার থেকে কিনে এনেছো একটা ব্যাটারি সেল, ড্রাই সেল 1.5 ভোল্টের, তাকে তার দিয়ে যৌগীকরণই টর্চ লাইটেও লাগাওনি, খুলে রেখে দিয়েছো বাড়িতে, তখন তার তড়িৎচালক বল এবং বিভব পার্থক্য কি? সমান। অর্থাৎ তড়িৎ কোষটি যখন খোলা অবস্থায় থাকে, ওপেন অবস্থায় থাকে, ওপেন সার্কিট, তখন তার তড়িৎচালক বল এবং বিভব পার্থক্য সমান হবে। তখন যখন কোষের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। কিন্তু তড়িৎ কোষটি যখন ক্লোজ সার্কিটে থাকবে, অর্থাৎ বদ্ধ অবস্থায় থাকবে, সার্কিট করা থাকবে, তখন তড়িৎচালক বল বিভব প্রভেদের তুলনায় বেশি হবে, বিভব প্রভেদ হ্রাস পেয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল? কখন দুটো সমান হবে? খোলা অবস্থায়, অর্থাৎ আই ইকুয়াল টু 0। তোমরা বলতে পারো স্যার আর সমান 0 হলেও ই সমান ভি হবে, আই 0 হলেও হবে। আর কেন ধরছি না? এমন কোনো তড়িৎ কোষ আমরা তৈরি করতে পারবো না যার অভ্যন্তরীণ রোধ 0 হবে। প্রত্যেকটা তড়িৎ কোষের কিছু না কিছু অভ্যন্তরীণ রোধ থাকবেই। ড্রাই সেলের অভ্যন্তরীণ রোধ বেশি, মানে প্রাইমারি সেলের, স্টোরেজ সেলের অভ্যন্তরীণ রোধ একটু কম, কিন্তু অভ্যন্তরীণ রোধ থাকবে, আর 0 হবে না।
তাই কখন কোষের তড়িৎচালক বল এবং বিভব প্রভেদ শূন্য হবে অঙ্ক কোষে দেখিয়ে দিলাম। কখন তড়িৎচালক বল বিভব প্রভেদের তুলনায় বেশি হবে, কোষটি যখন ক্লোজ সার্কিটে থাকবে যুক্ত অবস্থায়, কোষটি যখন মুক্ত অবস্থায় ওপেন সার্কিটে, তখন দুটো সমান হবে, কোষের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। দেখ আমি এখান থেকে একটা প্রবলেম করাচ্ছি। তাহলে নষ্ট ভোল্টটা কিসের জন্য নষ্ট হচ্ছে? কোষের অভ্যন্তরীণ যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে তার বিরুদ্ধে প্রবাহ পাঠাতে ওই লস্ট ভোল্ট বিভবটুকু আমার নষ্ট হয়েছে, যেটা বহির্বর্তনীতেও কাজে লাগে না, তাই একে লস্ট ভোল্ট বলা হয়। আমি একটা প্রবলেম দেখাচ্ছি, দেখো এরকম প্রবলেম থাকতে পারে। এই একটা তড়িৎ কোষ, এটা হচ্ছে 10 ভোল্ট, কোষের তড়িৎচালক বল কত? 10 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ কত বলে দিয়েছে? 1 ওহম। ঠিক আছে, আচ্ছা আমি একটু কঠিন করেই দেখাচ্ছি একটা অঙ্ক। ধরো এই দুটো মান বলে দিয়েছে, এটা 2 ওহম, এটা 3 ওহম, এটা 6 ওহম। বলছে এই বর্তনীর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে। ক্লিয়ার? এই কারেন্ট ঢুকছে, এই কারেন্ট আবার দুভাগ হচ্ছে, মানে কিন্তু আই কারেন্ট বার হচ্ছে, আই কারেন্ট ঢুকছে, এইরকম একটা প্রবলেম দেওয়া আছে। বোঝার চেষ্টা করবো, একটা হলেই তোমরা সব পারবে। বলে একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 10 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ কত? 1 ওহম। তার সঙ্গে এইভাবে 3টি রোধ যুক্ত আছে, একটা 2, 3, 6। তাহলে আমরা কিভাবে করব? 3 আর 6 এর তুলাঙ্ক রোধ কত? 3 ও 6 ওহমের তুলাঙ্ক রোধ যদি আর হয় 1/r ইকুয়াল টু 1/3 প্লাস 1/6, মানে এই দুটো সমান্তরালে আছে। তাহলে আর সমান কি? একবারে করে দিচ্ছি, আচ্ছা একবারে করার দরকার নেই, আমি আরেকটা লাইন করছি। 6, 2 প্লাস 1, তাহলে আর সমান 2 ওহম। তাহলে এই দুটো রোধ মিলিয়ে কত হলো? 2 ওহম। তাহলে এই দুটোর পরিবর্তে আমি কত রাখবো? 2 কে রেখে দিলাম। তাহলে আমি এটাকে মুছে দিচ্ছি, দেখো কি দাঁড়িয়ে গেল, এটা 2 ওহম। এইবার বর্তনীর মোট রোধ কত? দেখো সবগুলোর মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে, তাহলে বর্তনীর মোট রোধ বড় হাতের আর 2 প্লাস 2 প্লাস 1, দেখো প্রত্যেকটার মধ্যে দিয়ে একই কারেন্ট, মানে শ্রেণী সমবায়। 2 প্লাস 2 প্লাস 1 সমান কত? 5 ওহম। তাহলে কারেন্ট কত কোষের? ই আই সমান ওহমস ল ই বাই আর বা ভি বাই আর, এর মান কত? 10, আর এর মান 5, 2 অ্যাম্পিয়ার। ব্যাপারটা বোঝা গেল? ভেরি সিম্পল কোশ্চেন। তোমাদের পরীক্ষায় এইরকম যদি অঙ্ক দেয় তাহলে আর কিছু করার দরকার নেই। 2, 2, 4, 1, 5 অভ্যন্তরীণ রোধ কোষের সঙ্গে শ্রেণীতে যুক্ত থাকে। আশা করি বুঝতে পেরেছো এই ধরনের প্রবলেম তোমরা নিজেরা করতে পারবে। এখন কথা হলো, ধর আরেকটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হলো, এটা তো আমাদের হলো। এইখানে আমি আবার আগের ছবিতে ফিরে যাচ্ছি। এটা 3 ওহম, এটা 6 ওহম। আমাদের কারেন্ট কত গেল? কারেন্ট আমরা পেয়ে গেছি আই সমান 2 অ্যাম্পিয়ার। তাহলে এই 2 অ্যাম্পিয়ার আবার এর মধ্যে আর এর মধ্যে দিয়ে কি ভাগ হয়ে যাচ্ছে? 2 ঢুকছে, এখান থেকেও 2 বার হচ্ছে, কিন্তু 3 ওহম রোধে আর 6 ওহম রোধের মধ্যে 2 ভাগ হয়ে যাচ্ছে। তো এখানে এইটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? একটা সোজা নিয়ম, কি করে পাবো? দেখো এই পুরোটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? পুরোটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। 3 আর 6 এর তুলাঙ্ক রোধ কত? 3 ও 6 এর তুলাঙ্ক রোধ আমরা কতবার করেছিলাম? 2 ওহম, একটু আগে বার করেছি।
তাহলে এই দুইয়ের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার। তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত? ভিএ মাইনাস ভিবি সমান আই গুণিত আর, মানে আই মানে 2 আর এই পুরো রোধটা কত? 2। এই আই 2, এই 2 নয়, এর মধ্যে রোধ কত? এর মধ্যে তুলাঙ্ক রোধ হচ্ছে 2। তাহলে 2 দুগুণী 4 ভোল্ট। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে 4 ভোল্ট। তাহলে এই কারেন্টটা ধরো I1 আর এই কারেন্টটা I2, দুটোরই তো সমান্তরাল বিভব প্রভেদ সমান। তাহলে I1 সমান কি? 4 ভোল্ট বাই 3 অ্যাম্পিয়ার, আর I2 সমান 4 ভোল্ট বাই 6 অ্যাম্পিয়ার, মানে কত হলো? 2/3 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে একটু স্ট্যান্ডার্ড অঙ্ক, যদিও থাকার কথা নয় পরীক্ষায়, দেখো 4/3 আর 2/3 যোগ করো 2 অ্যাম্পিয়ার, পুরোটার মধ্যে 2 অ্যাম্পিয়ার। কার মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আমরা এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বার করলাম। পরীক্ষায় এইটা একটা হাই স্ট্যান্ডার্ডের অঙ্ক হয়ে গেল তোমাদের ক্ষেত্রে, এটা সাধারণত থাকার কথা নয়। আগে যেটা করেছি সেরকমই থাকবে, খুব একটু কোনোবার হয়তো কোশ্চেন কঠিন একটু দিল, তখন এরকম থাকতে পারে, এটাও আমি বলে দিলাম। আমি আরেকবার বলে দিচ্ছি, 2, 3 আর 6 এর তুলাঙ্ক রোধ কত? 2 করলাম। কারেন্ট তাহলে 2, এই পুরোটার মধ্যে 2 যাচ্ছে ভাগ হয়ে গিয়ে, তাহলে এখানে বিভব প্রভেদ কত? 2 আই ইন্টু 2, 2 2 গুণে 4 ভোল্ট। তাহলে এখানেও 4 ভোল্ট। একটু আগে আমি সমান্তরালে দেখিয়েছি 4/3, এটা 4/6, 4/3 এবং 2/3। দেখো কারেন্ট যোগ করলে তাহলে আমরা কারেন্টটা পেয়ে গেলাম। তাহলে আমাদের আলোচনা কারেন্ট ইলেকট্রিসিটি, তোমাদের চলতড়িৎটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। চলতড়িতে আর কোনো অংশ বাকি থাকলো না। ঠিক আছে, পরে আবার অন্য কোনো চ্যাপ্টার শুরু করলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে।